আমরা এইট ফর ম্যান ফাউন্ডেশন বাংলাদেশে পুরুষের অধিকার নিয়ে কাজ করি। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে নানাবিধ কৌশলে বিভিন্ন প্রকার আইনের মাধ্যমে আসলে পুরুষরা ভিকটিম হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা আইনই আপনার লিঙ্গ নিরপেক্ষ নয়, লিঙ্গ বৈষম্যপূর্ণভাবে করা। তো এখন তাহলে নারী বিষয় সংস্কার কমিশনের ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা কোথায়, আমরা কি কারণে এটা নিয়ে বসছি? আমরা দেখলাম যে যে প্রস্তাবনাটা আসছে সেটা আসলে সর্বধর্মেও এবং আমাদের যে যে সাংস্কৃতিক মূল্যবোধ বা আমাদের যে দীর্ঘদিনের যে একটা সামাজিক পরিবেশ ছিল সেটাকে খর্ব করছে, পাশাপাশি পুরুষের অধিকারও খর্ব করছে। তো আমরা যেটা দেখতে চাই, বলতে চাই যে কিছু সংখ্যক নারীবাদী তারা কিন্তু এমন একটা প্রস্তাবনা দিয়েছে যা মেজরিটি এই দেশের যে মূল ধারার মানুষ তাদের মূল্যবোধ, তাদের চিন্তা চেতনার বাইরে গিয়ে এই আইনটা হয়েছে বা তারা প্রস্তাবনাটা দিয়েছে। তার ফলে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটা তো বাধাগ্রস্ত হবেই, তাছাড়া পুরুষের অধিকারও খর্ব হবে। ধর্ম পালন আমাদের নাগরিক অধিকার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ধর্মের যে নিয়মগুলো আছে সেগুলোতে তারা আপত্তি জানিয়ে যে কর্তন বর্ধন করতে চাচ্ছে, তাতে কিন্তু ইসলামিক রীতিতে বিয়ে করাটাই কঠিন হয়ে যাবে। অথবা অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছে তাদেরও মূল যে ধর্মীয় বিশ্বাস সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে এই নীতি। ফলে দেখা যাচ্ছে একজন মানুষ, নাগরিক, সে কি ধর্মে বিশ্বাসী, সে কিভাবে তার জীবনযাপন করবে সেখানে হস্তক্ষেপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো যেই কমিশনের যে প্রস্তাবনা, এখানে কোথাও ইকুয়ালিটির কথা, মানে ওনারা বলতেছে সম অধিকার, কিন্তু কোথাও আসলে তারা সম অধিকার চাচ্ছে না, সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার চাচ্ছে। যেমন কোটা ব্যবস্থার কথাটা বলতেছে। এখন আমরা যদি ধরি যে ভারতের, একটু আগে এক আলোচক তিনি বলছে যে ভারতে এত বড় একটা দেশ, সেখানে 500 মতো পার্লামেন্টের মেম্বার, আর বাংলাদেশে 600 চাওয়া, এটা অযৌক্তিক। এবং এখানকার এই যারা পার্লামেন্টের মেম্বার হবে তাদের মধ্যে 300 আসন সংরক্ষিত, এবং যেখানে পুরুষরা দাঁড়াবে সেখানে মহিলারা দাঁড়াতে পারবো। ফলে দেখা যাচ্ছে এখানে কোথাও ইকুয়ালিটির কথা বলা হচ্ছে না, এখানে প্রিভিলেজ চাওয়া হচ্ছে। আচ্ছা, প্রিভিলেজ চাওয়ার ফলে ফলাফলটা কি আসবে? ফলাফলটা হচ্ছে আমাদের পুরুষ বা এই রাষ্ট্রের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন অর্থনৈতিকভাবে পুরুষ করে। এখন এই পুরুষের টাকায়, ট্যাক্সের টাকায় এক শ্রেণীর নারীবাদীরা তারা ভিআইপি জীবনযাপন করবে, এই ট্যাক্স কেন আমরা দেবো? আমাদের কথা হচ্ছে আমরা চাই যে নারীরাও এগিয়ে আসুক, তাদের জন্য সমান লড়াই করার সুযোগ তৈরি করা হোক, যে নারীরাও যেন কোনো কারণে কোনো মুভমেন্টে গেলে যেন তাদেরকে বাধা দেওয়া না হয়, অথবা তারা তাদের কথা বলুক, কিন্তু তাদের জন্য সংরক্ষণ আমরা মানি না। এই নারী কমিশনকে আমরা বলতে চাই যে তারা বোঝানোর চেষ্টা করছে তারা নারীর অধিকারের কথা বলছে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, তারা একটা গণভোট করুক, শুধুমাত্র নারীরা ভোট দিবে। তাদের এই প্রস্তাবনা প্রচার করার পরে যদি তারা গণভোটে জিতে, তাহলে আমরা মেনে নেব যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারী তাদের পক্ষে আছে। আমরা বিলিভ করি যে এই সংখ্যাগরিষ্ঠ নারীদেরকেও তারা অসম্মান করছে, কারণ তারা যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীকে একটা পণ্য হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। যার ফলে হচ্ছে কি, যে আমাদের নারীদের প্রতি যে সম্মান, আমাদের নারীদের প্রতি যে একটা রেসপেক্ট, সেই জিনিসটাকে তারা ছোট করে যাচ্ছে এবং নারীদেরকে পণ্য হিসেবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। একটা সমাজ গড়ে উঠতে হলে, একটা সভ্যতা গড়ে উঠতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে। পুরুষ পুরুষের জায়গায় পুরুষের কাজ করবে, মহিলা মহিলার জায়গায় মহিলার কাজ করবে। কিন্তু এখানে কমিশনের আপত্তির মৌলিক জায়গা আমাদের যেটা, এখানে যেমন পুরুষদেরকে অপমানিত করা হয়েছে, নারীদেরকে অপমানিত করা হয়েছে, এটা হলো আমাদের মূল আপত্তির জায়গা। আরেকটা আপত্তির জায়গা হলো এই কমিশনে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তাদের প্রতিনিধিত্বকারী কেউ ছিল না, এজন্য আমাদের আপত্তির জায়গা। সবচেয়ে বড় আপত্তির জায়গা 2024 জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের পর আমরা সবাই সংস্কার চাই। সংস্কার চাওয়ার অর্থ এই নয় যে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন। ধর্ম অবমাননা এটা সংবিধানে অত্যন্ত গুরুতর একটা অপরাধ, এবং কোনো ধর্মের অনুভূতিতে আঘাত করা, ধর্মীয় মানুষের সেন্টিমেন্টে আঘাত করা, এটা অনেক বড় অপরাধ। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে একটা তথ্য দেখাই। এই যে পুরা প্রতিবেদন আমার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, এটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে একটা রিভিউ জমা দিয়েছি গত পরশু। ওনারা বলেছেন আমাদের সাথে সংলাপ করবেন। নারী বিষয়ক সংস্কার কমিশন, সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা। তারা এখানে নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে সাব্যস্ত করেছেন ধর্মকে। তো সুতরাং এখানে আমরা যেমন আমাদের আপত্তি আছে, হিন্দুদেরও আপত্তি আছে, আমাদের খ্রিস্টানদেরও আপত্তি আছে, সবারই আপত্তি আছে। এজন্য আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, আমরা নারীর সমতা চাই না, আমরা নারীর ন্যায্য অধিকার চাই। যতটুকু অধিকার তাদের ন্যায্য, রাষ্ট্র তাদেরকে ততটুকুই অধিকার দিবে। এটাই হলো আমাদের দাবি, খুব সহজ কথা এটা। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সমস্ত নারী সমাজের কাছে। আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে এখানে আসছি না। বাংলাদেশের সব নারীরা, কেউ আমার মা, কেউ বোন, কেউ আমার মাসিমা, কেউ কাকিমা,
কেউ ঠাকুমা, আমার আপনজন। আমি কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা বলার জন্য এখানে আসিনি, কিন্তু আমি চাই যে আমার মা, মাসিমা, কাকিমার পরিবারগুলি শান্তিপূর্ণ থাকুক, পরিবার বন্ধনরা অটুট থাকুক, পরিবার সমৃদ্ধ থাকুক, সেই জন্য আমি কথাগুলো বলতে আসছি। আমি বেশি সময় নেব না। আমি আমার হিন্দু ধর্ম সম্পর্কে 2-3টা আপত্তি আছে এই কমিশনে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে হিন্দু ধর্মের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোনোদিন আমাদের রেজিস্ট্রেশন হয় নাই। আমাদের বিয়েগুলো আপনারা দেখেছেন 7 পাক ঘুরে ধর্মীয়, সম্পূর্ণ ধর্মীয় নীতিতে বিয়েগুলি হয়, এবং এগুলি স্থায়ী বিয়ে। কোনোদিন শোনা যায় না যে হিন্দু বিয়ে সেপারেশন হয়ে গেছে, এবং সেটা বিশ্বাস করি, নারী পুরুষ সবাই আমরা বিশ্বাস করি। এটা আমরা বৈদিক মতে বিয়েগুলি হয়। এবং এই যে আরেক কিছু কিছু কর্নার থেকে প্রশ্ন আসছে যে হ্যাঁ, বিয়ের তো কোনো ডকুমেন্ট নাই, আপনাদের কোনো তো প্রমাণ নাই, এটা তো বিদেশে যেতে হলে কোথাও তো বিয়ের কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট লাগে না। আপনারা দেখেছেন অতীতেও বিদেশে গেছে, এখনো যাচ্ছে। ডকুমেন্ট দেয়, এখন অনেকেই দেয়, অতীতেও যাচ্ছে। আপনারা অনেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে মেয়ে সবাই বিদেশে গেছে, তাদের কি কোনো ডকুমেন্ট দিছে? বিয়েটা হয়েছে, এটাই প্রমাণ। একজন পুরুষ যদি বলে হ্যাঁ আমি বিয়ে করিয়েছি, এটাই প্রমাণ, আর কিন্তু প্রয়োজন নাই। 7 পাকে ঘুরে আগুন সাক্ষী রেখে বিয়ে দিচ্ছে, এটাই প্রমাণ। আমাদের বিবাহ রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নাই। তারপরে কত গভর্নমেন্ট এটা করেছে কি অপশনাল। আচ্ছা, অপশনাল করছে, আমরা আপত্তি করি না, যে ইচ্ছা হয় করুক, যে না করুক, এটা আপত্তি। 2 নম্বর হচ্ছে তালাক প্রথা চালু। আমি মনে করি তালাক প্রথা আমাদের জন্য এটা মানে খুবই এটা মারাত্মক প্রকল্প, এটা মারাত্মক একটা আইন। এটা করলে আমাদের পরিবারগুলি শান্তি নষ্ট হয়ে যাবে। আমাদের যে বিয়েটা হয়, আমি আপনাদেরকে বলি, হিন্দু বিয়ে হওয়া মানে মেয়ে, আমাদের যে মেয়েটা বিয়ে হয় তাকে গোত্রান্তরিত করে অন্য পরিবারে স্থানান্তরিত করা হয়, যে স্বামীর পরিবারে সে একজন সদস্য, ফুল ফ্লেজের সদস্য। আমি যদি আমার ভাই বোন দিয়ে ঝগড়া করি, আমার ভাইকে আলাদা হয়ে আরেক ভাই চলে যাবে, কখনোই না। সে স্বামী পরিবারে সে অধিকার নিয়ে থাকবে, স্বামী সম্পদে অধিকারী হবে। আপনারা জানেন বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী একটা রায় দিয়েছিলেন যে স্বামীর সম্পত্তি, কৃষি এবং বাড়ি সম্পত্তিতে ন্যায়দের অধিকার থাকবে। এটা আমাদের বেদেও বলেছে। তো সেই জন্য আমরা তালাকটার বিরোধিতা করি। তালাকটা হলে আমাদের পরিবার শান্তি নষ্ট হবে, পরিবারগুলি আলাদা হয়ে যাবে। দেখা গেল কি যে একটা মেয়ে তালাকপ্রাপ্ত হইলে তার আর ভাইয়ের বাড়িতেও জায়গা হবে না, স্বামীর বাড়িতে হবে না, সে একটা অসহায় হয়ে যাবে। এই জন্য তালাক প্রথা আমরা বিরোধিতা করছি। আর তৃতীয়টা হচ্ছে উত্তরাধিকার, সমানাধিকার। এই কথা বলা হচ্ছে, এই কথা বহু আগে থেকেও বলা হয়েছে, আমরাও প্রতিবাদ করেছি, এবং এটা আমরা বাধাও দিয়েছি যে না, এটা হয় না। আগের গভর্নমেন্টগুলোর ক্ষেত্রে কয়েকজন উদ্যোগ নিয়েছে, আমরা সেটা বাধা দিয়েছি। তো উত্তরাধিকার, এই যে কিছুক্ষণ আগে উনি বললেন, এটা তো আরও অসুবিধার সৃষ্টি করবে। আমি আমার বোনকে বিয়ে দিয়েছি বরিশাল ডিস্ট্রিক্টে, তো উনি কি সেখান থেকে আমার বাবা তারা 1 বিঘা জমি দিল, সেখান থেকে যা ফসল ভোগ করতে পারবে? কখনোই পারবে না। কে ভোগ করবে? ভাইরা ভোগ করবে। উনি আইসে ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের সাথে একটা মনোমালিন্য হবে, আলটিমেটলি উনি জমিটা বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করবে? আমার সামর্থ্য নাই, ভাইয়ের সামর্থ্য নাই, তাহলে থার্ড পার্টির কাছে বেচতে হবে। এবং সেটাই হচ্ছে। থার্ড পার্টির কাছে বিক্রি করা মানে তাকে ঢুকিয়ে দেওয়া হয় বাড়ির ভিতরে, সে আস্তে আস্তে পুরো বাড়িটা গ্রাস করবে। তো এটা তো আমাদের জন্য একটা বিপজ্জনক অবস্থা। সেই জন্য আমরা উত্তরাধিকার কারো পক্ষে না। আমি আমার বোনকে বিয়ে দিব, আমার স্ত্রী ঘরে আনবো, সেও তো তার ভাইয়ের কাছে যাবে। তাতে হয় কি, ভাই বোনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবে। রিসেন্টলি নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে, সেই কমিশনের প্রতিবেদন বিষয়ে আমাদের কিছু কিছু জায়গায় দাবি রয়েছে, আপত্তি রয়েছে। কেন আপত্তি রয়েছে? মোটা দাগের বক্তব্যগুলো যে এই নারী বিষয়ক সংস্কার প্রতিবেদনে অনেক জায়গায় পুরুষদের অধিকারকে খর্ব করা হয়েছে, আমাদের সংগঠন মনে করে। এখন আমি যদি কারো অধিকার কেড়ে নিতে চাই, তার বক্তব্য না শুনে মানে তার অধিকার কেড়ে নিতে পারি না। নারী বিষয়ক যে সংস্কার কমিশন করা হয়েছে, তারা এদেশের পুরুষদের প্রতিনিধি হিসেবে পুরুষ যে সংগঠনগুলো রয়েছে বা পুরুষ যে আমরা বা পুরুষ রয়েছে সারা বাংলাদেশের, তাদের সাথে কখনো কোথাও কথা বলেনি যে আপনাদের এই এই অধিকারগুলো বা এই এই রাইটসগুলো এখন বিদ্যমান আছে, সেই জায়গাগুলো আমরা খর্ব করতে চাচ্ছি এই যুক্তিতে বা এই কারণে। এই সম্পর্কে কোনো ধরনের আলোচনা তারা করেনি। নাম্বার 2 হলো তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে, সেই প্রস্তাবনাগুলোয় আমাদের দেশে আপনারা জানেন যে দুই ধরনের আইনের মাধ্যমে আমরা পরিচালিত হই। একটি হলো রাষ্ট্রীয় আইন, যেটাকে আমরা স্ট্যাটুটরি ল বলি, আরেকটি হলো পার্সোনাল ল। আমরা যে যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের পার্সোনাল ল রয়েছে। অর্থাৎ আমি মুসলমান, তাহলে আমার জন্য মুসলিম আইন রয়েছে আমাদের দেশে। যে আমার পাশে যে লার্নেট আছেন, তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তার জন্য হিন্দুর আইন রয়েছে। সকল ধর্মের জন্য নিজস্ব আইন রয়েছে। সেই আইনের মাধ্যমে পার্সোনাল কিছু বিষয় ডিটারমিন করা হয়ে থাকে। যেমন ধরেন ম্যারেজের ম্যাটারটা, মেনটেনেন্স মানে ভরণ পোষণের বিষয়গুলো থাকে, তারপর আমরা যে উত্তরাধিকারের বিষয়গুলো থাকে, তারপর সেপারেশন অফ ম্যারেজের বিষয়গুলো থাকে, এবং আপনার মানে সম্পত্তির যে
বাগবাটোয়ারার কথাগুলো বলা হলো, এই বিষয়গুলো সহ ধর্মীয় পরিমণ্ডলে আমাদের পার্সোনাল যে বিষয়গুলো, তা আমরা পার্সোনাল আইন দ্বারা পরিচালিত হই। তো আমরা যে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের ধর্মীয় যে বিধিবিধান বর্তমানে এক্সিস্টিং আছে, প্রতিটা ধর্মের তো নিজস্ব এই যে পার্সোনাল লগুলো আমাদের আছে, সেগুলো মূলত বিল্ড আপ হয়েছে বা সেগুলো অ্যাডাপ্টেড হয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাসের যে আপনার মানে কেন্দ্র। যেমন আমরা মুসলমান, আমাদের হলো আল কুরআন হলো আমাদের দ্য মেইন সোর্স অফ ইসলামিক ল, আমাদের ইসলামিক আইনের। সেখান থেকে আপনার কিন্তু আমাদের উত্তরাধিকারের যে আইন বা বিধান সেটা নেওয়া হয়েছে, বিবাহের ক্ষেত্রে বিধান সেখান থেকে নেওয়া হয়েছে, তালাকের বিধান সেখান থেকে নেওয়া হয়েছে, মেনটেনেন্সের বিধানগুলো সেখান থেকে নেওয়া হয়েছে। হিন্দুদের ক্ষেত্রেও তাদের যে বেদাঙ্গ উপনিষদ বা অন্যান্য যে ধর্মীয় বিধানগুলো রয়েছে বা পুস্তিকাগুলো রয়েছে বা গ্রন্থগুলো রয়েছে পবিত্র, সেখান থেকে নেওয়া হয়েছে। এখন যেমন ধরুন একটা পয়েন্ট যদি আমি বিশ্লেষণ করি, যে আপনার সমান পরিমাণ সম্পদ দেওয়ার জন্য এই প্রস্তাবনায় আছে। তো এখন আমাদের যে আল কোরআন থেকে যে আমাদের উত্তরাধিকার আইন আছে, সেখানে বলা আছে প্রত্যেক নারী নরের অর্ধেক সম্পত্তি পাবে। এখন এর পেছনে কিন্তু অনেকগুলো লজিক আছে, বিশ্লেষণ আছে। সে বিশ্লেষণগুলো কোথায়? যেমন পাশাপাশি পুরুষদেরকে আরেকটা দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয়েছে। সেটা কি? আপনি যখন বিয়ে করবেন, সাথে সাথে আপনার স্ত্রীর মেনটেন্যান্সের দায়িত্ব আপনার। আপনার স্ত্রী যদি কোটিপতিও হয়, সে যদি আপনার অনেক বড় ধনাঢ্যবান বা বড় রকমের চাকরিজীবী হন, তারপরেও স্বামী হিসেবে তার ভরণ পোষণের দায়িত্বটা পুরুষকে দেওয়া আছে। একইভাবে আপনি যখন আপনার বেবি হবে, সন্তান হবে, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আপনার পুরুষদেরকে দেওয়া আছে আমাদের ইসলামিক আইনে, এক্সিস্টিং আইনে। এখন আমি যেহেতু সময় খুবই স্বল্প, আমি একটা গ্রেটার বিশ্লেষণে যেতে পারতেছি না, একটা ব্রডার লাইনে। সেটা হলো, যখন আপনি বলতে চাচ্ছেন যে সমপরিমাণ সম্পদ দেওয়া হবে, সেক্ষেত্রে মেনটেনেন্সের ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব দেওয়া আছে পুরুষকে, ইসলামিক আইনটা যখন করা হয়েছে তখন কিন্তু এই যৌক্তিক লেভেল থেকে করা হয়েছে যে তাকে সম্পত্তি অর্ধেকের চেয়ে ডাবল দেওয়া হলো। এর পিছনে রিজন হলো তার উপর অতিরিক্ত ডিউটিজ আছে, তার উপর অনেকগুলো লায়াবিলিটিস আছে। সেই লায়াবিলিটিসের ব্যাপারে কিন্তু কোনো বিশ্লেষণ নেই। তাহলে আপনার ভরণ পোষণের ক্ষেত্রটা কি হবে, নারীর ভরণ পোষণের ক্ষেত্রে কি হবে, সেটা নারী বিষয়ক সংস্কার কমিশনের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী, সংবিধান পরিপন্থী, বৈষম্যপূর্ণ প্রতিবেদন প্রত্যাখ্যান ও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশন আয়োজিত সর্বধর্মীয় সংবাদ সম্মেলন আজ 2 মে 2025 জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার তার বক্তব্যে বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টে প্রকৃত নারী উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই রিপোর্ট শুধুমাত্র ধর্মবিরোধী নয়, এটি অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। মুসলিমদের বিয়ে, তালাক, অভিভাবকত্ব, সম্পদের আইন, সম্পদের বন্টন সম্পর্কে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা আছে, কিন্তু এই কমিশন গুটি কয়েক মানুষের ব্যক্তিগত মতবাদ এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে কমিশন বাতিল করতে হবে। ভবিষ্যতে কোনো কমিশন গঠিত হলে তা যেন এদেশের মানুষের ধর্মীয় আবেগকে গুরুত্ব দেয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি আলবার্ট পি কস্টা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট শুধুমাত্র ইসলাম ধর্মবিরোধী নয়, একই সাথে এটা খ্রিস্টান ধর্মসহ যে কোনো ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবে। ধর্ম পালন মানুষের মৌলিক অধিকার। যে কোনো ধর্মের মানুষের পারিবারিক রীতিনীতি তার নিজ ধর্মের নিয়ম অনুসারে হবে, এটাই স্বাভাবিক। শত শত বছর থেকে তা হয়ে আসছে, কিন্তু হঠাৎ করে কেউ এসে এই নিয়ম বদলে সিভিল ল করবে, এটা মেনে নেওয়া যায় না। এই কমিশনের রিপোর্টে পুরুষকে নারীর প্রতিপক্ষ হিসাবে দেখানো হয়েছে। জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট একপাক্ষিক এবং পশ্চিমা প্রেসক্রিপশনে তৈরি। একসাথে নারী উন্নয়নের কোনো সম্পর্ক নেই। নারীর কাঁধে বন্দুক রেখে এরা মূলত এদেশের মানুষকে ধর্মহীন করার ষড়যন্ত্রে লিপ্ত। কমিশনের রিপোর্টে হিন্দু সম্প্রদায়ের আইনে পরিবর্তে সিভিল ল তৈরির প্রস্তাব করেছে, আমরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। হিন্দু সম্প্রদায়ের পারিবারিক আইন কেমন হবে তা এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ঠিক করবে। আপনাদের এটা ঠিক করার কোনো এখতিয়ার নেই। আমাদের সকল সম্পদ পারিবারিক সম্পদ। কোনো নারী বিয়ের পর যে পরিবারের অংশ হবে, সেই পরিবারের সম্পদের সে অংশীদার হবে।
এখানে নারী বা পুরুষের ব্যক্তিগত সম্পদের কোনো হিসাব নেই। পরিবারের কর্তা ব্যক্তি হিসাবে পুরুষরা এই সম্পদের দেখাশোনা করে মাত্র, কিন্তু নারী কমিশন কোনো কিছু না জেনে বিভিন্ন টক শোতে গিয়ে হিন্দু নারীরা সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে মর্মে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই কমিশন বাতিল চাচ্ছি। এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, আমরা মনে করি মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন ধর্মবিদ্বেষী, পুরুষ বিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণীদের নিয়ে গঠিত, যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান ধারণা চাপে দিতে সচেষ্ট। তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এবং পুরুষ অধিকার কর্মীদের প্রতিনিধি সহ নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি করছি এবং পুরুষের অধিকার পরিপন্থী তথ্য, পুরুষ বিদ্বেষী সমস্ত প্রস্তাবনা ও আইন বাতিল করতে হবে। এছাড়া অবিলম্বে পুরুষ সুরক্ষা কমিশন ও গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে সভাপতি অ্যাডভোকেট কাউসার হোসেন বলেন, এই প্রতিবেদন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈসাদৃশ্যপূর্ণ এবং এদেশের মানুষের ধর্ম পালনের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এ প্রস্তাবনায় এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের বিশ্বাস, চিন্তা চেতনা ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবস্থা ভেঙে ফেলার ও পুরুষের অধিকার খর্ব করে পুরুষ নির্যাতনের আইনি ফাঁদে এক গভীর নীল নকশা।